আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। তো আপনারা অনেকেই কমেন্ট সেকশনে প্রশ্ন করতেছিলেন যে রিচার্লিসন এবং ক্যাসিমিরো ব্রাজিল জাতীয় দলে ব্যাক করতে পারবে কিনা, এই বিষয়টা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন। তো আজকের এই ভিডিওতে আমরা রিচার্লিসন এবং ক্যাসিমিরোর পারফরমেন্সটা নিয়ে কথা বলবো। আসলে এখন তারা যে ফর্মে আছে সেই অনুযায়ী ব্রাজিল টিমে তারা ডাক পাওয়ার যোগ্যতা রাখে কিনা সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব আজকের এই ভিডিওতে। তো প্রথমত আমরা একটু রিচার্লিসনের দিকে আসি। দেখুন, রিচার্লিসন এখন সবেমাত্র ইনজুরি থেকে ব্যাক করেছে। সো এখন তাকে জাতীয় দলে ব্যাক করতে হলে লাগাতার কনসিস্টেন্টলি পারফরমেন্স দেখাইতে হবে, যেখানে এক ম্যাচ পরে পরে গোল কিংবা অ্যাসিস্ট তাকে করতেই হবে। এখন আমরা যদি তার গত ম্যাচের সিনারিটা দেখি তাহলে দেখতে পারবো যে গত ম্যাচে মাত্র 15 মিনিট মাঠে ছিলেন, 15 মিনিট মাঠে থেকে একটা গোলও তিনি করেছিলেন। সো ইনজুরি থেকে ব্যাক করে সাবস্টিটিউট হিসেবে নেমে এখন তিনি যেহেতু সর্বশেষ ম্যাচ তাতে গোল করেছেন, এই ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারে তাহলে ইন ফিউচারে ব্রাজিলের যে নাম্বার 9 এর পজিশনটা রয়েছে ওই পজিশনে আরো একবার ডাক পেতে পারে। সেই সাথে রিচার্লিসনকে ব্রাজিল জাতীয় টিমে আসতে হলে আরেকটা জিনিসের দিকে ফোকাস রাখতে হবে, সেটা হচ্ছে কোচ। দেখুন, এখন বর্তমানে ব্রাজিলের কোনো হেড কোচ নেই। ব্রাজিলের হেড কোচের দায়িত্বে যে কোচটা আসবে সেই কোচের সঙ্গে রিচার্লিসনের যে গেম প্ল্যানটা, তার যেই খেলার যে স্ট্র্যাটেজিটা সেটা যায় কিনা সেই বিষয়টার দিকে ফোকাস রাখতে হবে। যদি ওই কোচটার সঙ্গে যায় এবং যদি সে পারফর্ম করতে পারে কনসিস্টেন্টলি, তাহলে আমরা রিচার্লিসনকে হয়তো বা আবারও ব্রাজিল জাতীয় দলে দেখতে পারবো। তো এখন যদি আপনি তার এই সিজনের পারফরমেন্সটা দেখেন তাহলে দেখতে পারবেন যে টোটালি 16টা ম্যাচ খেলেছে, 16টা ম্যাচে 4টা গোল, একটা অ্যাসিস্ট করেছে। হ্যাঁ, আপনি এখন বলতে পারেন যে সে বারবার ইনজুরি থেকে ফিরতেছে, ইনজুরিতে পড়তেছে, ইনজুরি থেকে ব্যাক করতেছে, ইনজুরিতে পড়তেছে, সে গেম টাইমিংও তেমন একটা পাইতেছে না। সো এই ক্ষেত্রে রিচার্লিসনকে আরো ওই জিনিসটা ফোকাস রাখতে হবে, তার যাতে ইনজুরির যে সমস্যাটা এটা যাতে ইন ফিউচারে দীর্ঘায়িত না হয়, তিনি যাতে এখন থেকে কনসিস্টেন্টলি খেলতে পারে, পারফর্ম করতে পারে, সেই বিষয়গুলোর দিকে রিচার্লিসনকে খেয়াল রাখতে হবে। যদি এই কাজগুলো সে ঠিকঠাক করতে পারে তাহলে তিনি ইন ফিউচারে ব্রাজিল জাতীয় টিমে ডাক পেতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। এবার আমরা আসি ক্যাসেমিরোর দিকে। দেখুন, ক্যাসেমিরো এমন একটা পজিশনে খেলে যেটা হচ্ছে হোল্ডিং মিডফিল্ডারের জায়গা। সো এই পজিশনে খেলতে হলে প্লেয়ারদেরকে কি করতে হয়? প্লেয়ারদেরকে বেসিক্যালি ডুয়েল উইন হইতে হয়, রিকভারি করতে হয়, ট্যাকেল করতে হয়, এই জায়গায় ইন্টারসেপশন করতে হয়। এখন আপনি যদি তার এই সিজনের পারফরমেন্সটা দেখেন, আমি যে জিনিসগুলোর কথা বলেছি এইগুলা যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে দেখতে পারবেন যে আপাতত আগের মতো ফর্মে নাই। আপনি যদি এই সিজনে তার টোটালি পারফরমেন্সটা দেখেন তাহলে দেখতে পারবেন যে টোটালি 35টা ম্যাচ খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে, ওইখানে মাত্র 3টা গোল, সম্ভবত একটা অ্যাসিস্ট করছে। আচ্ছা, এইগুলো বাদ দিলাম, গোল অ্যাসিস্ট হোল্ডিং মিডফিল্ডে যারা খেলে তাদের জন্য তেমন একটা ম্যাটার করে না। এখন আপনি যদি তার প্রিমিয়ার লিগের পারফরমেন্সটা দেখেন তাহলে দেখতে পারবেন যে এখনো পর্যন্ত প্রিমিয়ার লিগে 21টা ম্যাচ খেলেছে, যেখানে 15টা ম্যাচে স্টার্টিং 11-এ ছিলেন। এই 15টা ম্যাচে আপনি যদি তার গেম টাইমিংটা দেখেন তাহলে দেখতে পারবেন যে 1272 মিনিট মাঠে ছিলেন, যেখানে তার পাসিং একুরেন্সিটাও কিন্তু আহামরি ভালো না। আপনি দেখতে পারবেন যে 675টা সম্ভবত পাস খেলছে, যেখানে তার অ্যাকুরেন্সি হচ্ছে মাত্র 80%। দেখুন, হোল্ডিং মিডফিল্ডে খেলতে হলে আপনাকে ওই ডিফেন্সিভ দায়িত্ব পালন করার পাশাপাশি আপনাকে অবশ্যই পাসিং ফুটবলে ভালো থাকতে হবে, কারণ নিচ থেকে যখন বিল্ড আপ করা হয় তখন হোল্ডিং মিডফিল্ডারের যে প্লেয়ারটা থাকে সে কিন্তু বিরাট একটা বড় ধরনের ভূমিকা পালন করে আপনার বিল্ড আপ ফুটবলে। সো ওই বিল্ড আপ ফুটবলের জন্য অবশ্যই পাসিং একুরেন্সি ভালো হতে হবে। আপনি যদি তার এখন পাসিং একুরেন্সিটা দেখেন তাহলে দেখতে পারবেন যে মাত্র 80%। সো এই জায়গায় সে কিছুটা উইক। এরপরে যদি আমরা তার ডুয়েল উইনের কথা বলি, যেটা একজন হোল্ডিং মিডফিল্ডারের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ অপোনেন্ট যখন অ্যাটাকে আসবে তখন ডুয়েল গুলা মোটামুটি উইন হইতে হয় 1/1, 2/1-এ অনেক সময় ডুয়েল উইন হইতে হয়। সো ওইখানে আপনি যদি তার ডুয়েল উইনের পার্সেন্টেজটা দেখেন তাহলে দেখতে পারবেন যে এই জায়গায় মোটামুটি ডুয়েল উইনের দিকে মোটামুটি এখনো পর্যন্ত আগের রূপে না থাকলেও মোটামুটি মোটামুটি এখনো পর্যন্ত ভালো ফর্মে আছে। আপনি দেখতে পারবেন যে এবারের মৌসুমে 123টা ডুয়েল উইন হয়েছে, যেখানে সম্ভবত 24টা না 25টা এরিয়াল ডুয়েল উইন হয়েছে, আর তার পার্সেন্টেজ হচ্ছে মোটামুটি সম্ভবত 63%। সো ডুয়েল উইনের দিক থেকে আপনি মোটামুটি ধরে নিতে পারেন যে এখনো ক্যাসেমিরো যেই লেভেলের পারফরমেন্স দিতেছে, হ্যাঁ এখনো পর্যন্ত তার জাতীয় দলে জায়গাটা খোলা থাকার দরকার। এবার যদি আমরা তার ট্যাকেলের কথা বলি তাহলে দেখতে পারবো যে এবারের মৌসুমে টোটালি
43টা সাকসেসফুল ট্যাকেল করেছে, যেখানে 58% হচ্ছে ট্যাকেলের হার। সো যেখানে আমরা একটা সময় দেখছি যে তিনি যখন রিয়াল মাদ্রিদে ছিলেন তার এভারেজ গড়টাই ছিল 70-75 করে ট্যাকেল উইনের হার। বাট এবারের মৌসুমে আপনি যদি বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডে আসার পরে যদি তার ট্যাকেলের হার দেখেন তাহলে দেখতে পারবেন যে খুবই নগণ্য। এবারের মৌসুমে তো মাত্র 58%, যেখানে রিয়াল মাদ্রিদে থাকতে তার পার্সেন্টেজ ছিল 70-72-75 করে, সেই জায়গায় এখন 58। সো এই জায়গায় আমার কাছে মনে হইতেছে যে এই জায়গায় ক্যাসেমিরো কিছুটা হলেও ডাউনের দিকে চলে গেছে। এবার আমরা যদি রিকভারির দিকে আসি তাহলে দেখতে পারবেন যে এই মৌসুমে মাত্র 12টা রিকভারি করছে। দেখুন, হোল্ডিং মিডফিল্ডারে খেলতে হলে রিকভারিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো এই মৌসুমে তিনি রিকভারি করেছে মাত্র 12টা। এবার যদি আমরা তার ইন্টারসেপশনের কথা বলি তাহলে দেখতে পারবো যে মাত্র 82টা ইন্টারসেপশন। সো যেখানে সম্ভবত তার পার্সেন্টেজ হচ্ছে 51%। তো এইগুলো দেখার পরে আমার কাছে যে জিনিসটা মনে হইতেছে, সবকিছু মিলিয়ে আমার কাছে যে জিনিসটা মনে হইতেছে যে ক্যাসেমিরো আগের ফর্মে নাই। সো এখন ক্যাসেমিরোকে জাতীয় দলে আসতে হলে এখন থেকে কনসিস্টেন্টলি পারফরমেন্স করতে হবে, যেটা আমরা রিচার্লিসনের বেলায় বলেছি। সেই সাথে আমাদেরকে এটাও দেখতে হবে যে যে কোচটা আসবে সেই কোচের গেম প্ল্যানের সাথে, গেমিং স্টাইলের সাথে ক্যাসেমিরো যায় কিনা সেই বিষয়টা আগে দেখতে হবে। তো তারপরে কিন্তু ক্যাসেমিরোকে ব্রাজিল জাতীয় দলে আনা যায় কিনা সেই বিষয়টা বিবেচনা করতে হবে। ফার্স্ট অফ অল তাকে পারফরমেন্স করতে হবে, যে লেভেলের এখন পারফর্ম দেখাইতেছে এগুলা দিয়ে ব্রাজিল জাতীয় দলে আসার মতো কোনো অপশন আপাতত আমি দেখছি না। হ্যাঁ, এই জায়গায় আপনি ক্যাসেমিরোর ব্যাপারে একটা পজিটিভ কথা বলতে পারবেন যে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। তিনি এখন যেই লেভেলের এক্সপিরিয়েন্স একটা ফুটবলার, ব্রাজিল টিমে এক্সপিরিয়েন্সের কথা চিন্তা করলে আপনি এখনো তাকে ব্রাজিল জাতীয় দলে ডাকতে চাইবেন। এটা হচ্ছে এক্সপিরিয়েন্সের বেলা যে কথাটা সেটা আমি বললাম আর কি। তো সর্বশেষ কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে এখন রিচার্লিসন এবং ক্যাসেমিরোকে ব্রাজিল জাতীয় দলে আসতে হলে এখন থেকে তাদেরকে আরো ভালো ধরনের পারফরমেন্স দিতে হবে, আরো নিজেদের লেভেলটাকে আরো বাড়িয়ে নিতে হবে। সো সেই সাথে যে কোচগুলো আসবে তাদের নজরে থাকতে হবে। এগুলা যদি ঠিকঠাক হয় তাহলে ক্যাসেমিরো এবং রিচার্লিসন হয়তোবা ব্রাজিল জাতীয় দলে আরো আসতে পারবে, আরো ডাক পেতে পারে। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি? রিচার্লিসন এবং ক্যাসেমিরো ব্রাজিল জাতীয় দলে ডাক পাবে কি পাবে না? আমি যে কথাগুলা বললাম ওই কথার ভিত্তিতে আপনাদের কি মনে হয় ক্যাসেমিরো এবং রিচার্লিসন ব্রাজিল জাতীয় দলে আসতে পারবে কি পারবে না সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।